সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আমি আপনাদের কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা সবাই কোথায়? ওকে, আপনারা সবাই আছেন? ওকে, শুনতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের দেখতে পাচ্ছি না। শুধু আকলিমা আক্তার একজনকে দেখতে পাচ্ছি। আর সবাই কোথায়? আপনারা ক্লাসের মধ্যে জয়েন করতে হলে তো অবশ্যই আমরা মানে ইয়ে করতে হবে, ক্যামেরাটা অন করতে হবে। যাদের নেহায়াতি না প্রবলেম আছে তারা লিস্ট, তারা ছাড়া বাকি সবাই চেষ্টা করবেন যেন আমরা ভিজিবিলিটি মেনটেন করি ক্লাসে। ঠিক আছে? আমাদেরকে যেন দেখা যায় ক্লাসে। ঠিক আছে? ওকে, আপনারা একে একে আস্তে আস্তে চলে আসুন, ক্যামেরার সামনে চলে আসুন আস্তে আস্তে, তারপর আমরা ক্লাসটা শুরু করছি। আপনাদের লাস্ট ক্লাস কবে হয়েছিল আমার সাথে? লাস্ট ক্লাস কবে হয়েছিল আমাদের? আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। যাদের নেহায়াতি প্রবলেম আছে তাদের অন্য হিসাব, কিন্তু যাদের নেহায়াতি প্রবলেম ছাড়া যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন। ওকে, তাহলে চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। আমরা আজকের ক্লাসে পড়বো অ্যাডজেক্টিভ ওয়ার্ড ফরমেশন, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, মানে নতুন নতুন যে শব্দ তৈরি হয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মাধ্যমে, যেভাবে নতুন করে শব্দ তৈরি হয় সেই শব্দগুলো দেখার চেষ্টা করবো আজকে আমরা। তো সেই ক্ষেত্রে আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস দেখবো। দেখেন, অ্যাডজেক্টিভ এবং ওয়ার্ড ফরমেশন এই জায়গাটা, মানে আজকের যে ক্লাস আছে সেই জায়গাটা কিন্তু মোটামুটি মুখস্থের জায়গা। এই জায়গাটা মোটামুটি মুখস্থের জায়গা, কিন্তু তাও আমরা যদি ভালো করে পড়তে চাই বা ভালো করে পারতে চাই তাহলে মুখস্থ ছাড়াও সম্ভব। সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ক্লাসে দেখানোর চেষ্টা করব। এবং ডিগ্রি এবং ওয়ার্ড ফরমেশন এই দুটো জিনিস যে সহজে মানে পারা যায়। ডিগ্রি জিনিসটা কি অনেক মানে মুখস্থ, ঠিক আছে, কিছু কিছু জিনিস মুখস্থ আছে, কিন্তু এরপরে যে ডিগ্রির পরে যে আরো কিছু জিনিস আছে, মানে সেন্টেন্সের থেকে একটা পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, সেন্টেন্সে সেন্টেন্স টু সেন্টেন্স কিন্তু ব্যাপক পার্থক্য আছে। সেজন্য এই ডিগ্রি সেন্টেন্স টু সেন্টেন্স যে পার্থক্য আছে সেটাও আমরা দেখে ইজিলি বুঝে ফেলবো ইনশাল্লাহ। এবং এছাড়া যে ওয়ার্ড ফরমেশন আছে, নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হয় সেই জিনিসটাও আমরা আশা করছি আজকের ক্লাস থেকে দেখে ফেলবো। ঠিক আছে? তাহলে প্রথমেই চলে যাচ্ছি ডিগ্রি। এবং আজকের ডিগ্রি এবং ওয়ার্ড ফরমেশন আপনাদেরকে ম্যাজিকের মতো লাগবে, পুরোটা ম্যাজিকের মতো লাগবে। দেখবেন যে ডিগ্রিটা কতটা সহজ করে শেখা যায়, অনেক কঠিন রুলস গুলো না পড়ে কিভাবে সহজ করে ম্যাজিক দিয়ে ডিগ্রি শেষ করা যায় সেটা আজকে দেখে ফেলবেন। এবং ওয়ার্ড ফরমেশনটাও সেভাবে আমরা চেষ্টা করব যাতে টেকনিক্যালি ম্যাজিক্যালি আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। তাহলে চলুন প্রথমেই বলে নিচ্ছি আমরা ডিগ্রি কথাটা। ডিগ্রি কথাটার মানে কি? আমরা ডিগ্রি কথাটা বলতে কি বুঝি? ডিগ্রি কথাটার মানে আমাদের কাছে কি? আমরা যখন ডিগ্রি কথাটা ব্যবহার করি সেই জায়গায় নিশ্চয় আমরা বলি কোনো কিছুর জ্বর মাপার ক্ষেত্রে বলি কত ডিগ্রিটা তাপমাত্রা, যে কোনো একটা তাপমাত্রার সেলসিয়াসের কথা বলতে পারি আমরা, কত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কোনো কিছু মাপার ক্ষেত্রে একটা পরিমাপ বোঝানোর ক্ষেত্রে ডিগ্রি হয়, তাই না? একটা পরিমাপক কথা তো ডিগ্রি। তাহলে ডিগ্রি যেহেতু একটা পরিমাপক কথা, সেই ডিগ্রিটা সেন্টেন্সে বা ইংরেজি গ্রামারে কি করে? সে ডিগ্রিটা ইংরেজি গ্রামারেও পরিমাপক, মানে পরিমাপক অর্থেই ব্যবহৃত হয়। এবং সেই ডিগ্রি নাউন অথবা প্রোনাউনকে, ডিগ্রিটা মূলত অ্যাডজেক্টিভের একটা রূপভেদ। ডিগ্রিটা অ্যাডজেক্টিভের একটা প্রকার যেটা কিনা অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে, কিন্তু তার ক্ষেত্র বিশেষ পার্থক্য আছে। তাহলে প্রথম কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটা রূপ যেটা কিনা ক্ষেত্র বিশেষে সেন্টেন্স টু সেন্টেন্সে পার্থক্যটা ভ্যারি করে। তাহলে প্রথমে আমরা একটু এটা লিখে নিই যে ডিগ্রিকে বলা হয় অ্যাডজেক্টিভের একটি রূপ। তাহলে এবার একটু খেয়াল করে দেখুন তো, ডিগ্রিকে যেহেতু অ্যাডজেক্টিভের একটা রূপের কথা বলা হচ্ছে, ডিগ্রি যেহেতু অ্যাডজেক্টিভের একটা রূপ, তাহলে অ্যাডজেক্টিভের রূপটা যে আপনি বলছেন সেই রূপটা আসলে কিভাবে কাজ করে? সচরাচর ডিগ্রি বললে আপনি একটা টেম্পারেচার, একটা মাত্রা, পরিমাপ বোঝান না? এই ডিগ্রিটা ইংরেজি গ্রামারে একটা পরিমাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যে কোনো একটা শব্দ যখন আপনি পরিমাপ করছেন
সেই পরিমাপের ক্ষেত্রে যেভাবে সেটাকে ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে ডিগ্রি। তাহলে ডিগ্রি যেহেতু পরিমাপক একটা কথা, সেহেতু অ্যাডজেক্টিভের একটা রূপভেদ ডিগ্রি। এখন তুলনা, পরিমাপ ব্যাপারটা কিন্তু তিন ভাবে হতে পারে, একটা হচ্ছে বেশি, একটা হচ্ছে তার থেকে বেশি, একটা হচ্ছে সব থেকে বেশি, তাই না? পরিমাপের ব্যাপারটা আমি কিভাবে মানে কিভাবে পরিমাপ করি একটু খেয়াল করে দেখেন তো। আমি বলতে পারি যে সে খুব ভালো ছেলে, এটা একটা পরিমাপ। আমি বলতে পারি যে সে খুব ভালো ছেলে, তার একটা দোষ গুণের অবস্থা আমি বোঝাচ্ছি। অ্যাডজেক্টিভ যে কাজটা করে সেটাই, আমি একটা দোষ গুণ বোঝাচ্ছি একটা মানুষের। তাহলে সে খুব ভালো ছেলে আমি যখন বলছি সেটা একটা অ্যাডজেক্টিভ হয়েছে। আবার আমি যখন বলছি সে তার থেকে ভালো ছেলে, আরেকটা মানুষকে আমি দিয়ে বলছি সে তার থেকে ভালো ছেলে, তাহলে একটা কম্পারিজন হয়েছে, দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে একটা কম্পারিজন হয়েছে, এটা একটা ডিগ্রি। আবার আমি বলতে পারি সে সব থেকে শ্রেষ্ঠ ছেলে বা সব থেকে ভালো ছেলে, এটা কি সবার মধ্যে থেকে একজনকে সেরা বোঝানো হয়েছে। অর্থাৎ এই ডিগ্রির কাজটা হচ্ছে তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু দোষ গুণ অবস্থাও বোঝানো যেতে পারে। তাহলে আমি যদি বলি এই যে তিনটা আমি তুলনা দেখালাম, যে সে ভালো ছেলে, সে তার থেকে ভালো ছেলে, সে সব থেকে ভালো ছেলে, এই তিনটা পরিমাপের উপরে ভিত্তি করে ডিগ্রিটা তিন প্রকার। এবং ডিগ্রিটাকে আপনি বলতে পারেন, ডিগ্রি একটা পরিমাপক শব্দ। আপনি ডিগ্রিটাকে বলতে পারেন যে ডিগ্রি একটি পরিমাপক শব্দ, যেটা কিনা পরিমাপ করতে ব্যবহৃত হয়। ডিগ্রি হচ্ছে একটা পরিমাপক শব্দ যেটি কিনা পরিমাপ করতে কোনো কিছু ব্যবহৃত হয়। এবার আসেন তো একটু দেখি যে ডিগ্রি যেহেতু অ্যাডজেক্টিভের রূপভেদ হয় এবং ডিগ্রি একটা পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এই ডিগ্রিটাকে তিনটা ভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এবং একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, এখানে সচরাচর যে প্রশ্নগুলো আসে, ধরেন পজিটিভ ডিগ্রিতে কারো একটা দোষ গুণের কথা বলছেন, কারো একটা দোষ গুণের কথা বলছেন, গুড, পজিটিভ ডিগ্রি। আপনি কম্পারেটিভ কি বলছেন, দুইয়ের মধ্যে তুলনা করে, আপনি বলতে পারেন বেটার, দুইয়ের মধ্যে তুলনা করে বেটার বলছেন। আবার সব থেকে সেরা যখন বলছেন সেটা কি বেস্ট, সব থেকে সেরা যেটা বলছেন সেটা কি হয়, বেস্ট হয়, তাই না? দুইয়ের মধ্যে তুলনা কম্পারেটিভ, সব থেকে সেরা যখন বলছেন সেটা হয়ে যায় বেস্ট বা সুপারলেটিভ। তাহলে এই যে ডিগ্রির বিভিন্ন রূপভেদ দেখলাম, চাকরি পরীক্ষায় কি আসে জানেন? সচরাচর চাকরি পরীক্ষায় যে কোনো একটা শব্দ দিয়ে বলা হয়, ধরেন দেয়া হচ্ছে বেটার, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ অফ দ্য হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেটার। এই বেটারের সুপারলেটিভ কি আছে, কি হবে সেটা জানতে চাওয়া হয়। তাহলে বেটার সুপারলেটিভ কি, বেস্ট হয়। আবার প্রশ্ন করা হতে পারে হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পজিটিভ, কম্পারেটিভ পজিটিভের হচ্ছে বেটার। এইভাবে প্রশ্ন আসে শব্দার্থের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা পড়তে গেলে একান্তই মুখস্থ করা ছাড়া উপায় নাই, যে ডিগ্রিটা আসলে অন্য কোনো ভাবে শেখার নেই। কিন্তু ডিগ্রিতে সেন্টেন্সের যে কাজগুলো আছে সেগুলো আমি মুখস্থ না করে আপনাদেরকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আসেন আমরা যদি বলি যে ডিগ্রির যে তিনটা তুলনা আমরা বললাম, অ্যাডজেক্ট, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেই জায়গায় আমরা যদি প্রথমে বলি পজিটিভ ডিগ্রি, আগে আমরা একটু বুঝে নেই। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি মানে কি? সাধারণত দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কোন সেন্টেন্সে কোন নাউন বা প্রোনাউনের সাধারণ দোষ গুণ অবস্থা বোঝানোর ক্ষেত্রে যে ডিগ্রি ব্যবহৃত হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমরা যদি বলি কোন সেন্টেন্সে কোন নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের সাধারণ দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ এর যেই রূপ ব্যবহার করা হয়
রূপ ব্যবহার করা হয় তাই পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি সাধারণত দোষ গুণ অবস্থা এগুলো বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে গুড, ব্যাড, এই জাতীয় জিনিসগুলো হয়ে যায় পজিটিভ, সাধারণ দোষ গুণের কথা বলছেন। এবার আসেন কম্পারেটিভ ডিগ্রি আমরা লিখি। কম্পারেটিভ ডিগ্রি আমরা যদি বলি দুইয়ের মধ্যে তুলনা, তুলনা বোঝাতে, দুই এর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের এর যে রূপ ব্যবহার করা হয়, যে রূপ ব্যবহৃত হয় তাই কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি যেমন আপনি যদি বলেন ফর এক্সাম্পল বেটার, মোর বিউটিফুল, এবং আপনি যদি বলেন সুপারলেটিভ ডিগ্রি। সুপার কথাটার অর্থ কি? সুপার মানে হচ্ছে সেরা, তাহলে সুপারলেটিভ ডিগ্রির কাজটা হচ্ছে সব থেকে সেরা। সুপারলেটিভ ডিগ্রির কাজটা হচ্ছে সব থেকে সেরা। তাহলে আমি যদি বলি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আপনি যখন বলছেন যে দুইয়ের অধিক, অধিক বা সবার মধ্যে কাউকে সেরা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাই সুপারলেটিভ ডিগ্রি। তাই সুপারলেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হচ্ছে সেটা যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে এবার যদি আমি এটার এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল আমি বলতে পারি কি যে বেস্ট, আমি বলতে পারি কি ওয়ার্স্ট, এই জাতীয় কথাগুলো হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, লেখা হলে একটু ডান লিখবেন। আপনারা কি একটু পরে পরে মাঝে মধ্যে রংধনু দেখেন স্ক্রিনে? ওকে ডান, আমি লিখতে লিখতেই কিন্তু আমার সাথে অনেকে লিখে ফেলেন। হ্যাঁ, এই আপনারা কোথায়? মাত্র দুইজন তিনজনকে আমি দেখতে পাচ্ছি, আর সবাই কোথায় গেলেন? মাত্র না ছিলেন কয়েকজন ক্লাসের মধ্যে। এই যে আপনারা লিখছেন নাকি না লিখছেন আমি কিভাবে বুঝবো? অবশ্যই ক্যামেরা অন করে তারপরে ক্লাস করতে বসবেন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে যে আপনারা লিখছেন বা লেখা শেষ হয়েছে নাকি কি, এটা আমি একটা ইন্ডিকেশন পাই। ওকে, ঠিক আছে, ওকে লেখা শেষ। এবার আসেন যে সকল ডিগ্রি থেকে সচরাচর পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে সেই কিছু ডিগ্রি আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি, সেগুলো একটু লিখে ফেলবেন। দেখেন আপনি একটু তুলনা যদি আপনি দেখেন, ডিগ্রিতে যখন আপনার বলছে পজিটিভ ডিগ্রির যদি এক্সাম্পল আমরা বলি, আপনি বলছেন শামিম ইজ আ গুড প্লেয়ার, একটা মানুষের সাধারণ একটা গুণের কথা বলছেন। আপনি যখন বলছেন দিস দ্য গার্ল ইজ বিউটিফুল, একটা মানুষের গুণের কথা বলছেন, পজিটিভ ডিগ্রি। কিন্তু আপনি যখন বলছেন রহিম বা শামিম ইজ বেটার দ্যান করিম, শামিম করিমের থেকে ভালো, শামিমের সাথে করিমের তুলনা করে দুইজনের মধ্যে একজনকে বেশি ভালো বলছেন, তাহলে সেই কাজটি কে করছে? সেই কাজটা করছে নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? সরি, মানে একজনের থেকে আরেকজনকে ভালো বলছে, সেটা তো নিশ্চয়ই কম্পেয়ার করা হয়, কম্পারিজন বোঝানো হয় না? তো কম্পারিজন তো নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি।
আমি যদি বলি রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান হাবিব, এই স্ট্রঙ্গার কথাটা কম্পারেটিভ ডিগ্রি এবং সেটা হাবিবের থেকে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে। এবং আমি যদি বলি সুপারলেটিভ ডিগ্রি, সুপার মানে কি সব থেকে সেরা, তাহলে সুপারলেটিভ ডিগ্রির যে শব্দগুলো আছে সেগুলো নিশ্চয়ই সব থেকে সেরাই বোঝানো হবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন শামিম ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, শামিম ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, আপনি যখন বলছেন শামিম ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, শামিম দলের মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়, তাহলে আপনি যখন বলছেন শামিম ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা নিঃসন্দেহে হয়ে যাচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স, কারণ সব থেকে সেরা কথাটা বলতে বেস্ট ব্যবহৃত হয়েছে। আপনি যখন বলছেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেটা সব থেকে সেরা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখন এখান থেকে কিছু শব্দ আছে যেগুলো আসলে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম, যেগুলো সচরাচর পরীক্ষায় আসে, এমন কিছু আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো একটু লিখে ফেলবেন। এগুলো একটু লিখে ফেলবেন, যে সাজেশন গুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো, এইগুলো চাকরি পরীক্ষা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আসে, তো সেই জন্য এগুলো একটু লিখে ফেলবেন। যে স্ট্রং এর কম্পারেটিভ হচ্ছে স্ট্রঙ্গার, সুপারলেটিভ হচ্ছে স্ট্রংগেস্ট। গ্রেট এর কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। ওল্ড এর কম্পারেটিভ ওল্ডার, ওল্ডের সুপারলেটিভ হচ্ছে ওল্ডেস্ট। স্মল এর কম্পারেটিভ স্মলার, স্মল এর সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট। ফিউ এর কম্পারেটিভ ফিউয়ার, ফিউয়ার সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট। বিগ এর কম্পারেটিভ বিগার, সুপারলেটিভ বিগেস্ট। বিউটিফুল এর মোর বিউটিফুল, সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। একটু লিখে ফেলবেন। একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। হয়ে থাকলে একটু ডান লিখবেন কাইন্ডলি, হ্যাঁ। ওকে, ডান। কয়েকজনের হয়েছে, কিন্তু কেউ কেউ তো এখনো লিখছেন মনে হচ্ছে। আচ্ছা, ডান। এবার এরপরে আরো কিছু শব্দ আছে যেগুলোর কম্পারেটিভ সুপারলেটিভটা চাকরি পরীক্ষায় সচরাচর এসে থাকে, সেগুলো একটু নিয়ে ফেলি। গুড, বেটার, বেস্ট। ব্যাড, ফোর্স, ওয়ার্স্ট। মেনি, মোর, মোস্ট। লিটল, লেস, লিস্ট। উইক, উইকার, কি বলে, উইক, উইকার, উইকেস্ট। আপ, আপার, আপার মোস্ট। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এই জিনিসটা খেয়াল করবেন। বিউটিফুলের সাথে ছিল মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইন্টেলিজেন্টের সাথে মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। খেয়াল করবেন এই জায়গাগুলো। বিউটিফুলের ছিল, বিউটিফুলের সাথে ছিল মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এবং ইন্টেলিজেন্টের সাথে ছিল কি, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ঠিক আছে, লেখা হলে একটু ডান লিখবেন। আচ্ছা, ডান। হয়েছে। মাকসুদার হয়েছে, আর সবাই? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি আরো কিছু জায়গায় যেখানে
ডিগ্রিকে পরিবর্তন করার কথা বলা হয়। ডিগ্রিকে এই জায়গাতেই ম্যাজিক, যেটার কথা বলেছিলাম, যে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ করা যায়, কিভাবে সুপারলেটিভ করা যায়, কিভাবে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সকে সুপারলেটিভ করা যায়, এই জায়গাটাতেই ম্যাজিক। এখন আসেন ম্যাজিকটা একটু দেখে ফেলি। সেটা কি? আপনি দেখেন এখানে যেভাবে রুলস করে করা আছে একটা পজিটিভ ডিগ্রি সেন্টেন্সে, যেভাবে এতগুলো নিয়ম করা আছে একটা থেকে আরেকটা রূপান্তর করার, এই নিয়মগুলো আমার প্রয়োজন নাই। অন্য কেউ হলে হয়তো বা বলতে প্রয়োজন আছে, কিন্তু আমি আপনাদেরকে এই নিয়মগুলো বলবো যে প্রয়োজন নাই, কারণ এছাড়া আমরা করতে পারি। কিভাবে করতে পারি? এছাড়া যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু টেকনিক এবং একটা ডিগ্রিকে এমন ভাবে আমরা পড়বো যাতে সেই ডিগ্রি থেকে যে কোনো সেন্টেন্স আসলে আমরা বুঝতে পারি যে এটা এই ডিগ্রির সেন্টেন্স, এবং আমি নিঃসন্দেহে যাতে দাগিয়ে ফেলতে পারি এমন ভাবে পড়বো। আমরা এমন ভাবে পড়বো না যে একটা একটা ডিগ্রি থেকে, ধরেন আপনি আপনার যে কোনো একটা ডিগ্রি, আর ডিগ্রি রয়েছে কয়টা একটু যদি আমি বলি। ডিগ্রি রয়েছে কয়টা? ডিগ্রি রয়েছে তিনটা। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, ডিগ্রি রয়েছে তিনটা। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা কি সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? তিনটাই তো ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি আমি যদি বলি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এখন প্রত্যেকটা ডিগ্রিতে চাকরি পরীক্ষা আসতে পারে এই ডিগ্রির সেন্টেন্স থেকে এই ডিগ্রির সেন্টেন্সে নিতে, এই ডিগ্রির সেন্টেন্স থেকে এই ডিগ্রির সেন্টেন্সে নিতে, অথবা এই ডিগ্রির সেন্টেন্স থেকে এই ডিগ্রির সেন্টেন্সে নিতে, অথবা এই ডিগ্রির সেন্টেন্স থেকে এই ডিগ্রির সেন্টেন্সে নিতে। এইভাবে একটা থেকে আরেকটায় পরিবর্তন করতে বলা হতে পারে। এখন একটা থেকে আরেকটা যে পরিবর্তন করতে বলা হতে পারে, আপনার কি হাতে কলমে করতে হবে নাকি কোয়েশ্চেন করে করে দিবে তারা? নিশ্চয়ই তারা প্রশ্ন অলরেডি করে থাকবে, মানে প্রশ্নটা ইতোমধ্যেই কিন্তু আপনার করা থাকবে এবং প্রশ্নের মধ্যে আপনার অপশন চুজ করতে হবে। আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি যে কোনো একটা ডিগ্রির সেন্টেন্সকে ভালো করে বুঝবো। যে কোনো একটা ডিগ্রির সেন্টেন্সকে আমি যদি ভালো করে বুঝি যে এই ডিগ্রির সেন্টেন্সে এই সব থাকে, ওই ডিগ্রির সেন্টেন্সে ওই সব থাকে, এই ডিগ্রির সেন্টেন্সে এটা থাকবে না, সেই ডিগ্রির সেন্টেন্সে সেটা থাকবে না, এইভাবে যদি আমি একটা ডিগ্রিকে আলাদা করে নেই, একটা ডিগ্রি সেন্টেন্স গুলোকে আলাদা করে নেই, তাহলে ব্যাপারটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যায়, এবং তাহলে আমার খুব একটা বেশি মুখস্থ করার প্রয়োজন পড়ে না। আসেন তো একটু প্রমাণটা দেখি। দেখেন এখানে আমি যেটা বলছিলাম যে এই যে ডিগ্রির থেকে একটা থেকে আরেকটা যখন আপনি পরিবর্তন করছেন খুব একটা বেশি মুখস্থ করার প্রয়োজন পড়বে না। সেটা কিভাবে? আমরা প্রত্যেকটার একটার সাথে আরেকটার ডিগ্রি, মানে যেই ডিগ্রির সেন্টেন্স আছে সেই ডিগ্রির সেন্টেন্সের কন্ডিশনটা যদি আমরা ভালো করে জানি, যে পজিটিভ ডিগ্রি কন্ডিশন কি, কম্পারেটিভ ডিগ্রি কন্ডিশন কি এবং সুপারলেটিভ ডিগ্রি কন্ডিশন কি, এটা যদি আমরা সহজে জানি তাহলে আমাদের এটা নিয়ে কোনো টেনশনই থাকবে না, ঠিক আছে? তাহলে আমি যদি বলি একটা জিনিস যে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স হওয়ার কন্ডিশনটা কি, আমি যদি একটু এটা লিখে ফেলি যে পজিটিভ ডিগ্রির সেন্টেন্স চেনার উপায়। পজিটিভ ডিগ্রির এর সেন্টেন্স চেনার উপায়। পজিটিভ ডিগ্রির একটা সেন্টেন্সে মূলত চিনতে গেলে আপনার সো ডট ডট অ্যাস অথবা অ্যাস ডট ডট অ্যাস থাকবে, এবং এটাই কিন্তু ম্যাজিক। অ্যাডজেক্টিভের এর পজিটিভ ফর্ম থাকবে, অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে, পজিটিভ ফর্ম থাকবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে। এই যে পজিটিভ ডিগ্রি একটা সেন্টেন্সে সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে, তাই তো? এরপরে যদি যে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে, এটা ম্যাজিকের মতো কাজ করবে, এটা দেখবেন একটু পরে। কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সে কিভাবে থাকবে? কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সে, কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে, কম্পারেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে কম্পারেটিভ ফর্ম
কম্পারেটিভ ফর্ম থাকবে এবং তুলনা বোঝাতে দেন কথাটি থাকবে। দেন কথাটি থাকবে। দেন কথাটি থাকবে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে রহিম ইজ স্ট্রঙ্গার দেন করিম। দেখেন তো, রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম যখন আপনি বলছেন, রহিম করিমের থেকে শক্তিশালী, কম্পারেটিভ ফর্ম ছিল এবং একটা দ্যান কথাটি ছিল, তাই তো? কম্পারেটিভ ফর্ম এবং তার সাথে একটা দ্যান দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স হিসেবে কাজ করছে, তাই তো? তারপরে যদি যান আপনি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সে সবসময় সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্সে সুপারলেটিভ ফর্ম থাকবে, সুপারলেটিভ ফর্ম থাকবে এবং দ্যান থাকবে, সরি দ্যান না, দা থাকবে এবং দা থাকবে। এবং সুপারলেটিভ ফর্মের পূর্বে, সুপারলেটিভ ফর্ম এর পূর্বে এর পূর্বে দা থাকবে, দা থাকবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে হি ইজ দ্য স্ট্রংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম, আপনি বলছেন হি ইজ দ্য স্ট্রংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম, হি ইজ দ্য স্ট্রংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম। একটা দা ছিল এবং এরপর একটা সুপারলেটিভের কি বলে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তাই তো? হি ইজ দ্য স্ট্রংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম। জি, রেইনবোটা আমি না ওই দিকে ঘুরে গেলেই আসে, তাই না? আমি এই দিকে ঘুরলে কিন্তু রেইনবো আসে না, আমি ওই দিকে ঘুরলে রেইনবো আসে। এটা আমাকে ভয় পায়, এই টিভিটা মানে কি বলে যে এই রেইনবোটা আমাকে ভয় পায়। আমি জানি না, ওই দিকে ফিরলে আমি দেখবেন সব সময় আসে, আমি এই দিকে ফিরলে আসে না। এটা একেবারে প্রমাণিত যে আমি এই দিকে ফিরলে কেন আসে না আমার আমার কোনো আইডিয়া নাই, কিন্তু এইদিকে ফিরলে এটা হয় না, ওইদিকে ফিরলে হয়। কি মজা না জিনিসটা! এবং এটা যে আমাকে ভয় পায় এটা আমার কাছে খুব মজা লাগে, যে এই রেইনবোটা যে আমাকে ভয় পায় এটা আমার কাছে খুব মজা লাগে। যেটা আমি আসলে, দেখেন এখন হবে না, দেখবেন আমি যখন সামনে আছি একবারও হবে না, আমি ওইদিকে ফিরবো দেখবেন এই জিনিস আবার শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা লেখা হলে একটু ডান লিখবেন। আচ্ছা, ডান। তাহলে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ ব্যাপারটা আমরা দেখলাম, তাই তো? সুপারলেটিভ দেখলাম, কম্পারেটিভ দেখলাম এবং পজিটিভ ব্যাপারটা দেখলাম। এবার যদি আসি, আমরা যাই যে সেন্টেন্স, এটার প্রমাণ দেখতে। আপনাকে যেই সেন্টেন্স থেকে যেই সেন্টেন্সে নিতে বলুক না কেন, আপনি শুধু তার প্রমাণটা কি বলে, তার যে শব্দগুলো, যেই শব্দগুলো থাকে, কারণ অপশনে ধরেন আপনার একটা সেন্টেন্স দেয়া হচ্ছে যে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে এটাকে পজিটিভে নিতে বললো, অপশনে যে চারটা অপশন থাকবে তার মধ্যে একটা অপশনই থাকবে যেটা পজিটিভ ডিগ্রির সাথে সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে যায়, ওই যে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, এবং পজিটিভ ডিগ্রি থাকবে। এই একটার এরকম সেন্টেন্সই থাকে, আরেকটাও কিন্তু এরকম থাকবে না। সেজন্য এই একটা ধরে যদি আপনি আগান এবং কোন জিনিসগুলো সেই সেন্টেন্সে থাকে সেটা যদি আপনি মানে কি বলে, সেটা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে এই জিনিসটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। আসেন তো দেখি একটু প্রমাণটা। যদি আপনি বলেন রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এই যে দেখেছেন, ওইদিকে ফিরলেই হয়, এদিকে ফিরলে হয় না। রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এখানে যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কিভাবে বুঝবেন বলেন তো? কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে? একটা দা আছে এবং সুপারলেটিভ ডিগ্রি আছে।
সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। এটাকে বলা হচ্ছে পজিটিভ করতে। এখন ইজ দ্য বেস্ট বলা যখন হয় সুপারলেটিভ থেকে পজিটিভ করতে নো আদার প্লেয়ার ইন দ্য টিম বসে। তাহলে এটা যদি ইনফ্যাক্ট আমি নাও জানি, নো আদার যে কথাটা বসে বসে সেটা কিন্তু আমরা যদি নাও জানি তাহলেও আমাদের কাজটা হয়ে যায়। সেটা কি, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ। এই অ্যাজ স্মল অ্যাজ দিয়ে আমরা বুঝে যাচ্ছি যে এটা একটা পজিটিভ ডিগ্রি। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি, অর্থাৎ রনির থেকে আর ছোট কোনো প্লেয়ারের টিমের মধ্যে আর কোনো প্লেয়ার নেই। আপনি যখন বলছেন রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, রনি টিমের মধ্যে সব থেকে ছোট খেলোয়াড় বা ছোট প্লেয়ার, সেক্ষেত্রে আপনি যখন বলছেন নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি, এই রনিটা যেহেতু সব থেকে ছোট সেজন্য এরপরে একটা অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ হতে পারে। তাহলে এটা গেল সুপারলেটিভ থেকে পজিটিভে। আবার দেখেন বলা হচ্ছে ওয়ান অফ দা থাকলে সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয়। বলা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। এটা যে সুপারলেটিভ আছে কিভাবে বুঝবো? নিশ্চয়ই দা আছে এবং বেস্ট আছে। দা এরপরে বেস্ট আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা সুপারলেটিভ ফর্মে আছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। এই ওয়ান এর পরে অফ দা যখন আছে এবং বেস্ট প্লেয়ার্স যখন আছে সেটা আমরা বুঝেই যাচ্ছি যে সেটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপর যখন বলছি ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি, এটা যে পজিটিভ ডিগ্রিতে আছে বুঝবো হচ্ছে এই অ্যাজ ডট ডট অ্যাজ দ্বারা, তাই তো? এই অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানেই পজিটিভ ফর্মটা বসবে। আর কোনো ঝামেলা নেই, আমি অন্য কোনো দিকে দেখেন তো এখানে কষ্ট করে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম প্লাস সোড অথবা অ্যাজ অথবা সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস মূল সেন্টেন্সের সাবজেক্ট, এত কিছু আমার করার প্রয়োজনই নাই। আমি যদি শুধু টেকনিকটা বুঝি, যদি শুধু আমি স্ট্র্যাটেজিটা বুঝি যে আসলে কাজটা কি করছে এই জায়গার মধ্যে, ঠিক আছে? তাহলে যখন আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটার মধ্যে আছে অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে এটা পজিটিভ ডিগ্রি, এই জিনিসটার মধ্যে দা আছে এবং সুপারলেটিভ ফর্ম আছে, সেটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তারপর আমি যদি বলি জামাল ইজ বিগার দ্যান কামাল, তাহলে এটা যে কম্পারেটিভ হলো আমরা বুঝবো কিভাবে? একটা দ্যান আছে, কম্পারেটিভ ফর্ম আছে, কম্পারেটিভ ডিগ্রি। এরপরটা যে সুপারলেটিভ হয়েছে বুঝবো কিভাবে? কামাল ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জামাল, এখানে এটা হয়ে যাচ্ছে একটা পজিটিভ ফর্ম, কারণ অ্যাজ ডট ডট অ্যাজ বসেছে অথবা সো ডট ডট অ্যাজ বসে সেটাকে কম্পারেটিভ থেকে পজিটিভ বানিয়েছে, তাই তো? এরপরে যদি যাই আমরা, আবার দেখেন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ একটা আমরা এইভাবে করে দেখি। এখানে দেখি একটা যেভাবে করা আছে, এই যে এতগুলো নিয়ম করে যেভাবে করা আছে সেভাবে একটা করে দেখি, দেখি কতটুকু কষ্ট হয়। দেখেন বলা হচ্ছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ। আমি যদি বলি সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে কি ভার্ব বসবে ইজ, তারপরে কি সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম, আগে ছিল বেস্ট এখন হবে বেটার, এরপরে কি একটা দ্যান বসবে, দ্যান এনি আদার প্লেয়ার, এরপরে কি প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ প্লেয়ার ইন দ্য টিম। কত কিছু চিন্তা করতে হচ্ছে, এত কিছু না চিন্তা করে আমরা শুধু যদি জানি যে এখানে কম্পারেটিভ ফর্ম অর্থাৎ বেটার থাকবে এবং তার সাথে একটা দ্যান থাকবে, শেষ ঝামেলা। একটা বেটার থাকবে এবং তার সাথে একটা দ্যান থাকবে, এটা যদি জানি আমার কিন্তু এখানে কাজটা শেষ হয়ে যায়। এরপরে যদি বলি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে নো আদার প্লেয়ার বা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার নিয়মের কথা বলা হচ্ছে, তাই তো? প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টের পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান প্লাস এনি আদার, নো আদার থেকে পরবর্তী ভার্বের পূর্ব পর্যন্ত, মানে এখানে অনেক কিছুর কথা বলা হচ্ছে, তাই তো? এত কিছু তো আমরা যাবো না, আমাকে বলছে কি পজিটিভ থাকবে, তার মানে পজিটিভে থাকলে কি অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, দেখি তো আছে কিনা। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ বেস্ট অ্যাজ হি, অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তার মানে এটা পজিটিভ ডিগ্রি। আমাকে নিতে বলা হয়েছে কি কম্পারেটিভে, দেখি তো কম্পারেটিভে কি থাকে, কম্পারেটিভ ফর্ম এবং দেন, দেখি তো আছে কিনা। বেটার কম্পারেটিভ ফর্ম আছে এবং দেন আছে, তার মানে এটা সঠিক একটা কম্পারেটিভ ফর্মের সেন্টেন্স হয়ে যায়, তাই তো? তাহলে এই জিনিসটা যদি আমরা করি খুবই সহজ হয়ে যায়। আবার দেখেন বলা হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, দেখেন তো খুব সহজ না জিনিসটা? বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস আদার এর পরের অংশ, কত কিছু বলা হচ্ছে, কিন্তু আমি এত কিছুতে যাব না। হি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম যখন বলা হচ্ছে, আপনি শুধু কাজটা করবেন কি, আপনি এই জায়গার মধ্যে দেখবেন বেটার এবং দ্যান আছে, তার মানে এটা কি কম্পারেটিভ, কম্পারেটিভ। এবং আপনি যখন দেখছেন দা বেস্ট কথাটা আছে, সুপারলেটিভ ফর্ম আছে এবং দা আছে সুপারলেটিভ,
শেষ আপনার কাজ। হি ইজ দ্য টলার দেন অল দ্য বয়েজ কম্পারেটিভ, এবং হি ইজ দ্য টলেস্ট অফ অল দ্য বয়েজ পজিটিভ, সরি সুপারলেটিভ। আবার যদি আপনি বলেন যে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ সাকিব, অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তার মানে এটা কি পজিটিভে আছে, আপনাকে নিতে বলা হচ্ছে কি সুপারলেটিভ। আপনি নিশ্চয়ই একটা দা দেখবেন এবং তারপরে কি বলে মেইন যে অ্যাডজেক্টিভ আছে সেটার সুপারলেটিভ ফর্ম দেখবেন, বেস্ট, তাহলে সেটা হয়ে যাচ্ছে আনসার, তাই তো। তারপরে যদি যাই আমরা, এটা আমরা ইতোমধ্যেই লিখে ফেলেছি, যেটা হচ্ছে ম্যাজিকের কথা বলছিলাম, যে ডিগ্রিকে আইডেন্টিফাই করার, কোন ডিগ্রিকে কোন ডিগ্রিতে কোন সেন্টেন্সটি আছে সেটা আইডেন্টিফাই করার জন্য এই সকল শব্দগুলো আমরা কাজে লাগাতে পারি। যেমন অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে সেটা হয়ে যায় পজিটিভ ডিগ্রি, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ থাকলে সেটা হয়ে যায় পজিটিভ ডিগ্রি, দ্যান থাকলে সেটা কম্পারেটিভ, এবং দা থাকলে সেটা হয়ে যায় সুপারলেটিভ, তাই তো। তাহলে এইবার যদি আমরা একটু কোয়েশ্চেন দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এখান থেকে কোয়েশ্চেন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এইখান থেকে আমরা কি বুঝতে পারি বা কতটুকু আমরা পারি, ঠিক আছে। ঠিক আছে, এবার একটু দেখি তো আমরা, বলেন তো এটা কি হবে। এগুলো তো মুখস্থ জিনিস, এগুলো আমরা মুখস্থ করব, কিন্তু এরপরে সেন্টেন্সের জিনিসগুলো আমরা ভালো করে বুঝবো। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড অ্যাবল, অ্যাবলের সুপারলেটিভ ডিগ্রি কি? অ্যাবলের সুপারলেটিভ ডিগ্রি হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, বিলকিস আক্তার হ্যান্ড রেজ করেছেন। শুনতে পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো জি আছেন? স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি স্যার বলুন। এখানে অ্যাবলের সুপারলেটিভ হবে অ্যাবলেস্ট। অ্যাবলের সুপারলেটিভ হবে অ্যাবলেস, ভেরি গুড। অ্যাবলের সুপারলেটিভ হয়ে যায় অ্যাবলেস। এটা বলেন তো সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফিকাল্ট, ডিফিকাল্টের সুপারলেটিভ কি স্যার, আপনিই বলেন। স্যার হবে এটা মোস্ট ডিফিকাল্ট। মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্টেস্ট না? না স্যার, মোস্ট ডিফিকাল্ট ভেরি হবে। গুড, মোস্ট ডিফিকাল্ট হবে, ভেরি গুড। তারপরে যদি বলি হেলাল স্লাক কুড নট হ্যাভ বিন ড্যাশ দেন আহনাফ, বলুন তো স্যার কি এখানে হবে? হবে হলো, হ্যাঁ এখানে হবে হলো কম্পারেটিভ ফর্ম। স্যার এখানে হবে বি হবে স্যার, বি, অপশন বি হবে। না, না আপনি স্যার, বলছেন ওর স্যার, ওর স্যার বলে কোনো কথা নাই স্যার। না স্যার, এখানে ওর স্যার হবে না স্যার, হ্যাঁ, এখানে ওর স্যার হবে না। এখানে তো হলো ওর্স, ওর স্যার ওর্স হবে, সি ওর্স হবে। হবে, কম্পারেটিভ ফর্ম ওর্স হবে ওর্স স্যার, হয়ে যাবে, সি তাই তো। হবে। এই জন্য এটা হয়ে যাচ্ছে জি কি স্যার, ওর্স, সি কম্পারেটিভ হবে। ফর্মটা সেটা সি হয়ে যাচ্ছে, হিজ বা জি স্যার, হেলাল স্লাক কুড নট হ্যাভ বিন ওয়ার্স দ্যান আহনাফ, তাই তো। তারপরে জি যদি স্যার। যাই হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কে বলবেন, এটার পজিটিভ ফর্মে নিয়ে যেতে হবে, পজিটিভ। বিলকিস না, অন্য কেউ, মাকসুদা বলুন তো স্যার। থ্যাংক ইউ বিলকিস, আপনি সবগুলো পেরেছেন, ভেরি গুড। মাকসুদা বলুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার, এটা সি হবে স্যার। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। স্যার অ্যাজ গুড অ্যাজ এটা আছে স্যার, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ আর পজিটিভ আছে। আচ্ছা, কিন্তু Good. বি নাম্বার হলো না কেন স্যার? স্যার এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ওইটুকু নাই তো স্যার। ইন দা ক্লাস কথাটা নেই, ভেরি গুড। এই যে ইন দা ক্লাস কথাটা নাই সেজন্য এটা বাদ, সেজন্য বি নাম্বার অপশনে ইন দা ক্লাস নাই, সেজন্য এটা বাদ। দেখেন সো ডট ডট অ্যাজ দেখলেই যে আপনি ধরে ফেলবেন এটা অ্যান্সার তা কিন্তু না, কিছুতে অ্যাটলিস্ট কমন সেন্স আমাদের মানে কাজ করাতে হবে, যে ইন দা ক্লাস কথাটা যখন প্রথম সেন্টেন্সে নাই তাহলে আমরা সেটা কেন দিব, মানে প্রথম সেন্টেন্সে যদি না থাকে তাহলে মানে কি বলে প্রথম মানে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনের সাথে যদি না মিলিয়ে আমরা করতে পারি তাহলে সেটা তো অ্যান্সার হতেই পারে না, সেজন্য এটা কখনোই হবে না। তাহলে অ্যান্সারটা হয়ে যায় কি সি, নো এনিমেল ইজ সো বিগ ড্যাশ দ্য ব্লু হোয়েল, এটা কে বলবেন? এটা As the- মাকসুদা না, অন্য অন্য কেউ, মাকসুদা না, অন্য কেউ, অদিত্য সরকার। অদিতি বলুন তো স্যার, অদিতি শুনতে পাচ্ছেন? অদিতি আনমিউট করা আছেন তো আপনি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার এটা এস হবে। এটা অ্যাজ হবে, এটা কোন ডিগ্রিতে আছে স্যার? স্যার এটা পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রিতে কি কি থাকে স্যার?
সো ডট ডট এস অথবা এস ডট ডট সো এস ডট ডট এস থাকে, আর ডিগ্রিটা থাকে পজিটিভ ফর্মে। এটার পজিটিভ ফর্মে থাকে, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে কি as dot dot as. Which one is the superlative degree of bad? Bad এর superlative কি? পোস্ট হবে। Worst হবে, ভেরি গুড। তাহলে worst কি? Worst কোন ফর্ম? সুপারলেটিভ। স্যার এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম, ভেরি গুড। আচ্ছা, এই ছিল ওয়ার্ড ফর্মে মানে ডিগ্রির যে জায়গাটা, যেটা আসলে আমাদের বোঝার জায়গা ছিল। এখন আমরা যাব ওয়ার্ড ফরমেশনে, ঠিক আছে? ডিগ্রি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ডিগ্রি বুঝতে পেরেছেন? সহজ না জিনিসটা? এতগুলো রুলস না পড়ে আমরা কিন্তু খুব সহজে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। কেমন লাগলো ডিগ্রিটা একটু বলুন তো আমাকে, ডিগ্রিটা কেমন লাগলো? জি মাকসুদা। স্যার ডিগ্রি স্যার একটা বিষয় clear করে দেন স্যার, ওই যে ভেরি ফিউ থাকলে কিংবা ওয়ান অফ দ্য থাকলে স্যার প্লুরাল হয় যে জিনিসটা, হ্যাঁ, ওইটা আর একটা স্যার এই দিকটা একটু বুঝাই দেন স্যার। কোনটা ভেরি ফিউ থাকলে কি কি বুঝলাম না, আরেকটু বলবেন। অনেক সময় হয় না প্লুরাল ক্ষেত্রে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি ফিউ হয়, হ্যাঁ, আবার কম্পারেটিভে হয়। সেটা মুখস্থ জিনিস। হ্যাঁ মাকসুদা, এটা হচ্ছে মুখস্থ জিনিস যে ভেরি ফিউ থাকলে যে আপনার কি বলে যে ওয়ান অফ দা থাকলে যে ভেরি ফিউ হয়, সেটা আসলে মুখস্থ জিনিস। যে কোন শব্দগুলো কোনটা, এটা কিন্তু আমি দেখিয়েছিলাম, এখানে দেখিয়েছিলাম। মানে আমি নিয়মের ব্যাপারে আসলে কোনো কথা বলি নাই, আমি শুধু আপনাদের টেকনিকের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছি, তাই তো? ভেরি ফিউ, জি, স্যার। দেখেন ওয়ান অফ দা যদি থাকে তাহলে ভেরি ফিউ হয়ে যায়, ওয়ান অফ দা থাকলে সেখানে ভেরি ফিউ হয়ে যায়। এটা শুধু ডিগ্রির ক্ষেত্রে না, দুনিয়ার সব জায়গায়, ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে? ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হয়ে যায়, এটা হচ্ছে একটা জায়গা। তারপরে যদি আমরা বলি যে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি, এটা তো না। এরপর যদি বলি নো আদার, নো আদার যখন আপনি বলছেন যে স্মলেস্ট প্লেয়ার ইন দা টিম, সেক্ষেত্রে নো আদার প্লেয়ার ইন দা টিম বলতে পারেন। মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ করার ক্ষেত্রে এই নো আদারটাও আপনি বসাতে পারেন, যে সব থেকে যদি সেরা কাউকে বোঝায় তাহলে নো আদার দিয়ে যেটা বোঝানো হয় সেটাও কিন্তু সব থেকে সেরা, মানে এর থেকে আর মানে আর কাউকে বলা হচ্ছে না, এভাবে বলা হতে পারে, ঠিক আছে মাকসুদা? এই জিনিসগুলো মুখস্থ, এটা নিয়ে খুব একটা বেশি মানে বদার্ড হবে না। এবং এখান থেকে চাকরি পরীক্ষার ডিগ্রি থেকে যা আসে, আমি যতটুকু পড়িয়েছি ততটুকু যদি বোঝেন, এখান থেকে 100% আপনি পারবেন, 100%। এর এর বাইরে আর কোনো কিছু টেনশন করবেন না, ঠিক আছে? কারণ এগুলো পড়ার থেকে আপনি অন্য জায়গায় যেখানে কঠিন সেই জায়গাগুলো নিয়ে একটু বেশি সময় দিবেন, এই জায়গাতে এত সময় দেওয়ার দরকার নেই, এগুলো খুব সহজ জিনিস, ঠিক আছে? জি, স্যার। কিন্তু এখানে যদি আমরা নিয়ম টিয়ম নিয়ে খুব একটা টেনশনে পড়ে যাই, আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। এখানে এতটা আমরা টেনশন করব না, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে যদি যাই ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন জিনিসটা কি? ওয়ার্ড ফরমেশন হচ্ছে শব্দ তৈরিকরণ, তাই তো? ওয়ার্ড ফরমেশন যে কথাটা আছে সেটাকে বলা হয় শব্দ তৈরিকরণ। এখন ওয়ার্ডকে আমরা নিজেরা তৈরি করব, ইংরেজিতে ওয়ার্ড। দেখেন ওয়ার্ড ফরমেশন পুরোটাই মুখস্থ, কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু পুরোটাই মুখস্থের খেলা, এটা আসলে খুব একটা বোঝানোর জায়গা নেই। স্টিল আমি আপনাদেরকে একটা টেকনিক দেখিয়ে দিব, যেই টেকনিকে আপনি চাইলে করতে পারেন, এবং সেই টেকনিকটা যদি আপনি বোঝেন, আপনার যদি সেন্টেন্স বানানোর অ্যাবিলিটি থাকে, আপনি প্রচন্ড পরিমাণে উপকৃত হবেন। কিন্তু সেন্টেন্স বানানোর অ্যাবিলিটি যদি আপনার আলাদা করে না থাকে, তাহলে কিন্তু খুব একটা বেশি উপকার হবে না এই জায়গাটার মধ্যে। তাহলে মুখস্থ করে ফেলাই ভালো। বাট আমি যদি বলি ওয়ার্ড ফরমেশনটাকে আমি যেভাবে করেছি, আমি সারা জীবনে একটা ওয়ার্ডও মুখস্থ করি নাই, কিন্তু স্টিল আমার কিন্তু ভালো হয়েছে। আমি সারা জীবনে আমি একটা ওয়ার্ডও মুখস্থ করি নাই ওয়ার্ড ফরমেশন হিসেবে, কিন্তু আমার এরপরও ওয়ার্ড ফরমেশন কখনো ভুল হয়নি। সেটা কোন টেকনিকটা ফেস করে বা সেটা কোন টেকনিকের উপরে ভিত্তি করে, সেটাই আমি আপনাদেরকে বলছি। আসেন যদি বলি ওয়ার্ড ফরমেশন, এই ওয়ার্ড ফরমেশন কথাটার অর্থ কি? ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন কথাটার অর্থ কি? শব্দ তৈরি, ওয়ার্ড অর্থ কি? শব্দ। ফরমেশন কথাটার অর্থ কি? তৈরিকরণ, তাই না? শব্দ, এবং ফরমেশন হচ্ছে কি? তৈরিকরণ। তাহলে ওয়ার্ড ফরমেশন কথাটা যদি আমি বলি, সেটা কি? শব্দ তৈরিকরণ, তাই না? দেখেছেন ম্যাজিক, শব্দ তৈরিকরণ। আমি গেলেই ওখান থেকে শুরু হয়ে যায়। এই ভদ্রলোক, আমার মনে হয় ক্যামেরাটা আসলে আমি যদি ফেস না করি তাহলে ও খুব অপছন্দ করে যে আপনি ওইদিকে কেন ফিরেছেন, সেই জন্য আমি একটু ডিস্টার্ব করা শুরু করি। তাহলে আসেন, যেটা বলছিলাম ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনের অর্থ কি? শব্দ তৈরিকরণ, তাই না? এখন শব্দ কিভাবে তৈরি হতে পারে? শব্দ কি আমরা নিজেরা বানাবো? আমরা
আমরা কি বাঙালি হয়ে ইংরেজিতে ওয়ার্ড বানাবো? না। ওয়ার্ড ফরমেশনটা হচ্ছে পৃথিবীতে অলরেডি ওয়ার্ড যেগুলো বানানো আছে সেই ওয়ার্ড গুলো কোন পার্টস অফ স্পিচে বানানো আছে, কিভাবে বানানো হয়েছে, সেটা যদি আপনি বোঝেন, দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ ফর ইউ। আপনার ওয়ার্ড আলাদা করে বানাতে হবে না, কিন্তু কোন ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে ওয়ার্ডটা কাজ করছে সেটা যদি আপনি বোঝেন তাহলে কাজটা হয়ে যায়। আসেন দেখি, যদি আমরা বলি ওয়ার্ড ফরমেশন, পৃথিবীতে ইংরেজি ভাষায় পৃথিবীতে 1,71,000 শব্দ আছে পৃথিবীতে। There are 1,71,000 English words in the dictionary, অর্থাৎ 1,71,000 শব্দের মধ্যে থেকে ওয়ার্ড তৈরি হয়, এর বাইরে গিয়ে শব্দ তৈরি হতে পারে না। এখন ওয়ার্ড ফরমেশন যে জিনিসটা, সেটা যদি একটা ওয়ার্ড যদি তৈরি করা হয়, একটা ওয়ার্ড যদি তৈরি করা হয় তাহলে সেই ওয়ার্ডটাকে কিভাবে তৈরি করা হয় আসেন তো একটু দেখি। ওয়ার্ড ফরমেশন হচ্ছে একটা ওয়ার্ডকে তৈরিকরণ। এখন একটা ওয়ার্ড তৈরি হলে সেটা তো নিঃসন্দেহে সেটা পার্টস অফ স্পিচের মধ্যেই হবে, তাই না? একটা ওয়ার্ড কি পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে হতে পারে? একটু চিন্তা করে দেখেন তো, যে কোনো একটা ওয়ার্ড তৈরি করেছেন সেটা কি পার্টস অফ স্পিচের বাইরে যাবে? কখনো কি যেতে পারে পার্টস অফ স্পিচের বাইরে? কারণ যে কোনো একটা ওয়ার্ড তো মানে একটা সেন্টেন্সের মধ্যেই থাকবে, সেন্টেন্সের মধ্যে থাকলে কি সেটা পার্টস অফ স্পিচ হবে? তাহলে সেটা অবশ্যই ওয়ার্ড যদি তৈরি হয় তাহলে সেটা অবশ্যই পার্টস অফ স্পিচের অভ্যন্তরে হবে। এবং এই জায়গায় একটা ম্যাজিক্যাল ওয়েতে আমরা ওয়ার্ড ফরমেশনটা আজকে শিখবো। সেটা কি আসেন দেখি, আমি যেভাবে করেছি আর কি। যদি আমি বলি ওয়ার্ড ফরমেশনটা সচরাচর পার্টস অফ স্পিচের মধ্যেই হবে, যে কোনো একটা শব্দ যদি আমি তৈরি করি সেটা পার্টস অফ স্পিচের মধ্যেই হবে। এখন যদি আমি বলি যে ধরেন একটা পার্টস অফ স্পিচ কয় প্রকার আমরা জানি, নাউন পার্টস অফ স্পিচ হচ্ছে কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এরপর যদি আমি বলি প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এটাই তো ওয়ার্ড, তাই না? এই যাই হোক না কেন, যে কোনো একটা ওয়ার্ড তৈরি করলে সেটা তো এর মধ্যেই হবে, এর বাইরে তো হওয়া সম্ভব না। যে কোনো একটা শব্দ যদি আপনি তৈরি করেন এর মধ্যেই হবে, এর বাইরে গিয়ে কখনো কোনো শব্দ হতে পারে না। তাহলে ধরেন আপনি ওয়ার্ড তৈরি করছেন, একটা শব্দ দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা যায় একটু আসেন তো দেখি। ধরেন আমি একটা শব্দ বলছি অ্যাক্ট, একটা শব্দ আমি বলছি, এই অ্যাক্ট দিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়? এই অ্যাক্ট কথাটা দিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায় আসেন একটু দেখি। এই অ্যাক্ট দিয়ে আমরা বলতে পারি কি অ্যাক্টিং, অ্যাক্ট দিয়ে আমরা বলতে পারি কি অ্যাকশন তৈরি করতে পারি, এক দ্বারা আমি কি ইনঅ্যাক্ট তৈরি করতে পারি, এক দ্বারা আমরা কি অ্যাক্টিভ তৈরি করতে পারি, আমি এক দ্বারা অ্যাক্টিভলি তৈরি করতে পারি, আমি এক দ্বারা কি অ্যাক্টিভেট লিখতে পারি, আমি এক দ্বারা কি অ্যাক্টিভিটি লিখতে পারি, অ্যাক্টিভিটি। এই যে এতগুলো শব্দ বানালাম, এই শব্দগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচই হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে কোনো শব্দ হতে পারে? যাই আমি করি না কেন সেটা নিঃসন্দেহে একটা পার্টস অফ স্পিচ হবে, এবং কোনো শব্দ পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে কিন্তু হতেই পারে না। সেজন্য যখন আপনি এই শব্দগুলোকে তৈরি করছেন, এই পার্টস অফ স্পিচ বা এই শব্দগুলোকে যখন একটা সেন্টেন্সে মানে কি বলে, এই শব্দগুলোকে যখন একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে? হয় সাফিক্স যুক্ত করে প্রথমে কোন একটা কথা, যেটাকে বলা হয় প্রিফিক্স যুক্ত করে প্রথমে যে শব্দটা, প্রিফিক্স কোনো কিছুর প্রথমে যুক্ত করে, নতুবা সাফিক্স অর্থাৎ পরে যুক্ত করে, অ্যাকশন অথবা ইনঅ্যাক্ট, সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে আপনি যে কোনো একটা ওয়ার্ড ফরমেশন করছেন। কিন্তু এখন দেখেন, এখান থেকে আমরা টেকনিক্যালি যেটা করব সেটা যদি আমরা বলি, পার্টস অফ স্পিচের ওয়ার্ড ফরমেশন সম্ভব কেবল এই পাশের শব্দগুলো, এই পাশের পার্টস অফ স্পিচ গুলো দ্বারা। ওয়ার্ড ফরমেশন সম্ভব নাউন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব দ্বারা। প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন দ্বারা কখনোই ওয়ার্ড ফরমেট করা সম্ভব না। তার মানে অপশনে যদি এগুলো থাকে, সবার আগে এগুলোকে অপশন থেকে আপনি বাদ দিবেন, যে এগুলো দিয়ে কখনো ওয়ার্ড ফরমেশন হতে পারে না। যে কোনো একটা শব্দ দিয়ে বলবে এটা কি হিসেবে কাজ করছে, যে কোনো একটা শব্দ। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো অ্যাকোমোডেশন,
অ্যাকোমোডেশনটা কি হিসেবে কাজ করছে আপনি প্রথমে বাদ দিবেন, এগুলো এগুলো প্রোনাউন হবে না, প্রিপোজিশন হবে না, কনজাংশন হবে না, ইন্টারজেকশন হবে না, চারটা জিনিস কিন্তু আপনার ইতোমধ্যে বাদ। চারটা জিনিস বাদ, আপনি বাকিগুলো নিয়ে কাজ করবেন। একটা অ্যাকোমোডেশন বা নতুন একটা কথা যদি আপনি বলেন, সেটা নিশ্চয়ই প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো হবে না। তারা যদি নতুন একটা শব্দ তৈরি হয়, সেটা নিশ্চয়ই হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব, এর মধ্যে থেকে নতুন একটা শব্দ তৈরি হয়। এখন আমি যেটা করব, নতুন যে কোনো একটা শব্দকে আমি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা শব্দ তৈরি করার পরে সেটাকে আমি প্রশ্ন করা শুরু করব, সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। ফর এক্সাম্পল, যে কোনো একটা শব্দ পরীক্ষায়, যেটা চাকরি পরীক্ষায় এসেছে, ধরেন এসেছে চাকরি পরীক্ষায় কি বলে অ্যাক্টিভ কথাটা। এখন এই অ্যাক্টিভ, আপনাকে বলা হচ্ছে অ্যাক্টিভটা কি, অ্যাক্টিভটা কোন ফর্ম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে এটাকে আমি করে ফেলবো, অ্যাক্টিভের যে ফর্ম আছে সেটাকে আমি একটা সেন্টেন্স বানিয়ে ফেলবো, অ্যাক্টিভ দিয়ে একটা সেন্টেন্স বানাবো। এবং অ্যাক্টিভ দিয়ে একটা সেন্টেন্স বানানোর পরে আমি সেটাকে প্রশ্ন করা শুরু করব। প্রশ্নের ব্যাপারটা মনে আছে আপনাদের, যে নাউন পেতে হলে কোনো সেন্টেন্সে কি দ্বারা প্রশ্ন করতে হয়, অ্যাডজেক্টিভ পেতে হলে কি দ্বারা প্রশ্ন করতে হয়, অ্যাডভার্ব পেতে হলে কি দ্বারা প্রশ্ন করতে হয়, সেগুলো কিন্তু আমরা আগে পরে লিখেছি। তাহলে আসেন তো এই জিনিসটা একটু লিখে ফেলি, যে প্রশ্ন করার ব্যাপারটা। নাউন, কোন সেন্টেন্স থেকে নাউন খুঁজে পেতে হলে কোন সেন্টেন্স থেকে নাউন খুঁজে পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কোন সেন্টেন্স থেকে নাউন খুঁজে পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, এই তো। তারপরে যদি আমি বলি অ্যাডজেক্টিভ খুঁজে পেতে হলে কি করতে হয়, কোন সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে পেতে কেমন কথাটি দ্বারা প্রশ্ন করতে হয়, কেমন দ্বারা প্রশ্ন করতে হয়, কেমন দ্বারা প্রশ্ন করতে হয়, এবং উত্তরে যা পাওয়া যায় সেটাই তো অ্যাডজেক্টিভ। আপনি যদি অ্যাডভার্ব খুঁজে পেতে চান, অ্যাডভার্ব পেতে হলে সেন্টেন্সকে কোথায়, কখন, কেন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করতে হয়, প্রশ্ন করতে হয়। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে, আমি প্রথমেই যে কোনো একটা শব্দ দিয়ে সেন্টেন্স বানাবো এবং তারপরে সেটাকে প্রশ্ন করা শুরু করব। যদি সেন্টেন্স দিয়ে প্রশ্ন নাও বানাতে, মানে সেন্টেন্স দিয়ে যদি আমি কি বলে এটা নাও করতে পারি, সেন্টেন্সও যদি না বানাতে পারি, আমি শুধু সেই অক্ষরটা দিয়েও প্রশ্ন করার চেষ্টা করতে পারি। আসেন তো একটু দেখি। ধরেন আমি এখানে লিখেছিলাম কি, আমি এখানে কি কি ওয়ার্ড লিখেছিলাম যদি আমরা বলি, ধরেন আমি বলছি যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি না, আমি বললাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিয়ে অ্যাক্টিভ এসেছে পরীক্ষায়। আপনার পরীক্ষায় প্রশ্নটা অ্যাক্টিভ এসে বলা হচ্ছে অ্যাক্টিভটা কি, এই এই অ্যাক্টিভ কথাটা কি হিসেবে কাজ করছে, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কি হিসেবে কাজ করছে। ধরেন আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স বানালেন, অর্থ বুঝে। অ্যাক্টিভ মানে কি, খুবই সচল। আপনি যদি বলেন ইজ হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, তাহলে এবার যদি আমি প্রশ্ন করি সে কেমন মানুষ, উত্তরে চলে আসছে অ্যাক্টিভ মানুষ, তাহলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এবং সেটা নাউনের পূর্বে বসেছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। নাউনের পূর্বে যে শব্দটা বসে সেটা হয়ে যায় সব সময় অ্যাডজেক্টিভ। এরপরে আমি যদি বলি অ্যাক্টিভেট বা অ্যাক্টিভলি, আমি যদি বলি হি ওয়ার্কস অ্যাক্টিভলি, এই শব্দটা এসেছে। আমি যদি বলি অ্যাক্টিভলি, আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স কি বানাতে পারেন, আপনি লিখতে পারেন হি ওয়ার্কস অ্যাক্টিভলি,
হি ওয়ার্কস অ্যাক্টিভলি, অর্থাৎ সে খুবই অ্যাক্টিভলি কাজ করে থাকে। তাহলে আমি যদি এবার প্রশ্ন করি সে কিভাবে কাজ করে থাকে, সে অ্যাক্টিভলি কাজ করে থাকে, এবং কিভাবে উত্তরে আমরা যা পাই তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাক্টিভলি কি একটা অ্যাডভার্ব, অর্থাৎ যে কোনো একটা শব্দ আসলে সেখান থেকে সেই শব্দটাকে প্রশ্ন করতে হবে সেন্টেন্স বানিয়ে। সেন্টেন্স বানানোর দক্ষতা থাকতে হবে, সেন্টেন্স বানানোর যদি দক্ষতা না থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে। সেন্টেন্স যদি আপনি বানাতে পারেন তারপরে শুধু সেন্টেন্সটা তৈরি করে প্রশ্ন করবেন, তাহলে প্রশ্নের উত্তরে যা আসবে সেটা হয়ে যায় সেই পার্টস অফ স্পিচ। আবার আপনি যদি বলেন অ্যাক্টিভলি করলেন, অ্যাক্টিভিটি কি বলে, অ্যাকশন যদি আপনি বলেন, অ্যাকশন, ধরেন অ্যাকশন শব্দটি এসেছে পরীক্ষায়, বলা হচ্ছে অ্যাকশনটা কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি অন্য কিছু। আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলেন, বললেন যে উই নিড টু টেক প্রপার অ্যাকশন। বলা হচ্ছে উই নিড টু টেক প্রপার অ্যাকশন, আমাদের যথাযথ অ্যাকশন নেয়ার দরকার। এখন আমি নাউন খুঁজে পেতে হলে আমরা কি প্রশ্ন করতাম, কি দ্বারা প্রশ্ন করতাম না? তাহলে আমাদের কি নেওয়া উচিত, আমাদের অ্যাকশন নেওয়া উচিত, যথাযথ অ্যাকশন নেওয়া উচিত। সেক্ষেত্রে প্রপার অ্যাকশন বা অ্যাকশন কথাটা নিঃসন্দেহে হয়ে যাচ্ছে একটা নাউন। কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে চলে আসে অ্যাকশন, সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা নিঃসন্দেহে নাউন। এই যে টেকনিকটা, এটা যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্ট করবেন যে জিনিসটা আসলে আমি কি বলতে চেয়েছি সেটা কারা বুঝতে পেরেছেন, একটু কমেন্ট করবেন তো যে এই টেকনিকটা কারা বুঝতে পেরেছেন, যে আসলে আমি কি বলতে চেয়েছি বা কি আপনার যে বোঝালাম সেটা আপনারা কে কে বুঝেছেন। আর যদি ইয়ের মানে কি বলে যে এটা যদি আপনার ইয়ে হয়, মানে এটা যদি আপনি পারেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি না পারেন সেক্ষেত্রে আমি কিছু সাজেশন দিয়ে দিয়ে দিচ্ছি, সেই সাজেশন দিয়ে আপনি মানে ওখান থেকেও ইচ্ছা করলে মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ ফর্ম গুলো বা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ, মানে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেগুলো একটু লিখে ফেলবেন এবং লেখা হলে ডান লিখবেন। বলা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে নেস যুক্ত করে নাউন করা হয়। যেমন আপনি যদি বলেন অ্যাওয়্যার, অ্যাওয়্যার থাকলে অ্যাওয়ারনেস, ব্রড থাকলে ব্রডনেস, কাইন্ড থাকলে কাইন্ডনেস, শর্ট থাকলে শর্টনেস। যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাওয়্যার, নাউন হচ্ছে অ্যাওয়ারনেস। তাহলে এইটা একটু লিখে ফেলবেন, এই জিনিসগুলো একটু লিখে ফেলবেন, এগুলো হচ্ছে একটু সাজেশন, এগুলো থেকে চাকরি পরীক্ষা সচরাচর আসে। এবং লেখা হলে একটু ডান লিখবেন কাইন্ডলি, হ্যাঁ। হয়ে গিয়েছে মাকসুদার আর সবার? আরো দু একজন বলুন তো। ওকে, ডান, গুড। তাহলে তারপরে যদি যে আমরা, তারপরে আছে কি, অ্যাডজেক্টিভের শেষে এল ই ই এল এ এল আই এল আই এল ই টি টি আই টি ই এই জাতীয় শব্দগুলো থাকলে তারপরে নাউন করতে হয়। যেমন অ্যাবল, অ্যাবিলিটি, ক্রুয়েল, ক্রুয়েলিটি, হস্টাইল, হস্টাইলিটি। ঠিক আছে? উপরের এত কিছু না লিখলেও চলবে, আপনারা শুধু শব্দগুলো লিখলেও চলবে, হ্যাঁ। হুম, আমি ইয়েতে একটু মিউট করেন।
জি, ডান। তাহলে তারপরে যদি আমরা বলি অ্যাডজেক্টিভের সাথে হুড বা ডম যুক্ত করে নাউন করা যায়, যেমন ফলস ফলসহুড, ফ্রি ফ্রিডম, ওয়াইজ উইজডম। এই শব্দগুলোর পরে সবসময় হুড বা ডম যুক্ত করে নাউন করা যেতে পারে। ফলস ফলসহুড, ফ্রি ফ্রিডম এবং ওয়াইজ উইজডম। লিখে একটু ডান লিখবেন, হ্যাঁ। এগুলো কিন্তু মোটামুটি সাজেশন, এগুলো একবারে ঠোঁটের আগায় থাকতে হবে, খুব ভালো করে যেন পারি এগুলো। এগুলো একবারে ঠোঁটের আগায় মুখস্থ রাখতে হবে। উইজডম হবে, হ্যাঁ উইজডম, না ওয়াইজডম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্পেলিংটা একটু ডিস্টার্ব আছে। স্পেলিংটা হচ্ছে ওয়াইজডম, মানে এই এস ই হবে, হ্যাঁ এস ই হবে, এস ই হবে ওয়াইজডম। ঠিক আছে, ডান। এরপরে যদি যে আমরা ওয়াইজ উইজডম, তারপরে কি বিউটিফুল। বিউটিফুলটা কি? বিউটিফুল, বিউটি নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটি বিউটি হচ্ছে নাউন। বেগারলি, বেগারি। পুর, পোভার্টি। ভ্যাকান্ট, ভ্যাকান্সি। হয়েছে আমাদের। ডান। এরপরে যদি আমরা বলি এই টেকনিকটা 99.99% ক্ষেত্রে কাজে লাগে, সেটা কি? অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করলে সেটা নাউন হয়, যেমন অ্যাওয়্যার থাকলে অ্যাওয়ারনেস। ভার্বের পরে অ্যাবল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন এগ্রি থাকলে এগ্রিয়েবল। অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করলে 99.99% ক্ষেত্রে সেটা হয়ে যায় নাউন, এবং ভার্বের পরে অ্যাবল যুক্ত করলে সেটা 99.99% ক্ষেত্রে হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা একটু লিখে ফেলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। ধরেন জানেন না, কিন্তু একটা ওয়ার্ডকে আপনার নতুন ভাবে চেঞ্জ করতে হবে, সেটা এই টেকনিক দিয়ে আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ডান। হয়েছে এটা আমাদের। অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করলে সেটা নাউন হয় 99.99% ক্ষেত্রে, এবং ভার্বের পরে অ্যাবল যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, সেটাও 99.99% ক্ষেত্রেই কাজে লাগে। ওকে, ডান। এবার আসেন আমরা যাই ভার্বের শেষে টি ই বা টি আই ও এন যোগ করে নাউন করতে হয়, যেমন ইলেক্ট, ইলেকশন।
ন্যারেট, ন্যারেশন, ট্রান্সলেট, ট্রান্সলেশন লিখে ফেলবেন। ভার্বের পরে টিই বা টিআইওএন যুক্ত করে নাউন করতে হয়, যেমন ইলেক্ট থাকলে ইলেকশন, ন্যারেট থাকলে ন্যারেশন, ট্রান্সলেট থাকলে ট্রান্সলেশন। লেখা হয়ে থাকলে একটু ডান লিখবেন, হ্যাঁ। ওকে, ডান। এরপরে যদি যাই আমরা, এগ্রি ভার্বের শেষে মেন যুক্ত করে নাউন করা যায়, যেমন এগ্রি থাকলে এগ্রিমেন্ট, এনজয় থাকলে এনজয়মেন্ট, ইমপ্রুভ থাকলে ইমপ্রুভমেন্ট। এগ্রি থাকলে এগ্রিমেন্ট, এনজয় এনজয়মেন্ট, ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট, যেটা ভার্বের শেষে মেন যুক্ত করে নাউন করা যেতে পারে। ঠিক আছে, একটু লিখে ফেলতেন। এই খাতাটা কিন্তু অবশ্যই হারাবেন না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো পরীক্ষার আগে দিয়ে একবার দেখে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ডান, গুড। তারপরে যদি আমরা বলি যে কোন শব্দে, বিভিন্ন শব্দে ভার্বের সাথে বিভিন্ন সাফিক্স যোগ করে নাউন করা যেতে পারে, যেমন একসেপ্ট থাকলে একসেপ্টেন্স, অ্যাডমিট থাকলে অ্যাডমিশন, ব্লেস থাকলে ব্লেসিং, ওবে থাকলে ওবেডিয়েন্স, নো থাকলে নলেজ। এই শব্দগুলো হয়ে যায় সাফিক্স যুক্ত করে নাউন করা যেতে পারে ভার্বের সাথে। ঠিক আছে, এটা হয়ে থাকলে ডান লিখবেন। ওকে, ডান। তারপরে যদি বলি আমরা বোথ নাউন এবং ভার্ব, যে শব্দগুলো সব সময় নাউন এবং ভার্ব, একটা হচ্ছে হ্যান্ড, হ্যান্ডের নাউনও হ্যান্ড, ভার্বও হ্যান্ড, ম্যাসাকার, ম্যাসাকারের ভার্বও ম্যাসাকার, নাউনও ম্যাসাকার, প্লে থাকলে প্লের ভার্বও নাউন এবং নাউনও নাউন, মানে সরি, নাউনও প্লে এবং ভার্বও প্লে। এরপর নাম্বার থাকলে নাম্বারের ভার্বটাও নাম্বার এবং নাউনটাও নাম্বার। ঠিক আছে, একটু লিখে ফেলবেন।
জি, মেহেরুন্নেসা বলুন তো স্যার, হ্যান্ড রেজ করেছিলেন। আমি আপনাকে আনমিউট করে দিয়েছিলাম। আচ্ছা, এটা আমাদের হয়েছে। তারপরে যদি আমরা বলি যে জয় থাকলে জয়ফুল, অ্যাডজেক্ট নাউনের সাথে ফুল যুক্ত করে সেটা অ্যাডজেক্টিভ করা যায়, যেমন জয় থাকলে জয়ফুল, সাকসেস স্যার থাকলে আমার কথা শুনতে সাকসেসফুল, পাচ্ছেন? ট্রুথ থাকলে ট্রুথফুল। জি স্যার, শুনতে পাচ্ছি, বলুন স্যার, ভালো আছেন? মানে জি স্যার আমি ভালো আছি স্যার। নাম্বারের ভার্ব ফর্ম এখানে বলতেছেন নাম্বার, বাট আমি আপনাদের মডেল টেস্ট থেকে যখন পরীক্ষা দিচ্ছিলাম সেখানে নাম্বারের ভার্ব ফর্ম আমি নাম্বার দিছি, বাট আমার ভুল হয়েছে। ওটা তাহলে ভুল ছিল, অপশনে হয়তো বা ভুল ছিল, বা কোনো একটা ওরা ওখানে করণিক মিস্টেক। অপশনে দিচ্ছে ইনিউমেরেট দিচ্ছে স্যার ওরা উত্তরে। না না না, নাম্বারই, নাম্বারের পারফর্ম নাম্বার। ঠিক আছে স্যার, ওকে এটা স্যার, হয়েছে, থ্যাংক আপনারটা ইউ। হয়েছে। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এটা আমাদের হয়েছে, এটা এটা হয়েছে। জয় থাকলে জয়ফুল, নাউনের সাথে ফুল যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। জয় থাকলে জয়ফুল, সাকসেস থাকলে সাকসেসফুল, ট্রুথ থাকলে ট্রুথফুল। হয়েছে আমাদের। ওকে, ডান। এরপরে যদি যে আমরা নাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম, এনভায়রনমেন্ট থাকলে এনভায়রনমেন্টাল, ব্লাড ব্লাডি, সার্কেল সার্কুলার, ক্রাউড কাওয়ার্ড কাওয়ার্ডলি, তারপর ডেঞ্জারাস ডেঞ্জারাস, হার্ট হার্টিং, পিপল পপুলাস। একটু লিখে ফেলবেন। হয়ে থাকলে ডান লিখবেন। আচ্ছা, আশা করছি হয়েছে আমাদের। ওইটা চলে গেল তো। ওকে, ডান। তারপরে যদি যে আমরা অ্যাবল থাকলে ইনঅ্যাবল, অ্যাক্ট থাকলে ইনঅ্যাক্ট, নাউন অথবা অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম, অ্যাক্ট থাকলে ইনঅ্যাক্ট, কারেজ এনকারেজ, বিউটি বিউটিফাই, ডেঞ্জার এনডেঞ্জার, ডার্ক ডার্কেন, শর্ট শর্টেন। ডান। হয়েছে কি আমাদের? ওকে, ডান। তারপরে যদি আমরা বলি অ্যাপোলজি থাকলে অ্যাপোলোজাইজ, মেমোরি মেমোরাইজ, ফুল বি ফুল, লেট বি লেট, বিটার এমবিটার, পাওয়ার এম্পাওয়ার, নিউ রিনিউ। হয়ে থাকলে একটু ডান লিখবেন, হ্যাঁ।
ওকে ডান। তারপরে যদি আমরা বলি ফুল থাকলে ফিল, লুজ কি বলে, লস থাকলে লুজ, নিউ থাকলে রিনিউ, পপুলার থাকলে পপুলারাইজ। হয়ে থাকলে ডান লিখবো, হ্যাঁ। ওকে ডান। তারপরে যদি যাই আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন, দেখেন তো আমরা এতক্ষণ যা লিখলাম তার মধ্যে থেকে পারবেন? হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড কারেজ? কারেজের ভার্ব কি ছিল? দেখি তো কে পারেন, হ্যান্ড রেজ করবেন। জি মেহেরুন্নেসা, মেহেরুন্নেসা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখানে কারেজের ভার্ব ফর্ম হবে ইনকারেজ। কারেজের ভার্ব হবে ইনকারেজ, গুড। ইনকারেজ। এনকারেজ যেটা কিনা ভার্ব ফর্ম। এরপরে যদি আমরা বলি তারপরে ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব কোনটা হবে স্যার বলুন তো, আপনিই বলুন। ডেঞ্জার হবে। হ্যাঁ ডেঞ্জারের ভার্ব ফর্ম হবে ইন ডেঞ্জার। ওকে, ডেঞ্জারের ভার্ব ফর্ম হবে ইন ডেঞ্জার, তাই তো? সেটা হয়ে যাচ্ছে ইন ডেঞ্জার। হোয়াট ইজ দ্য ওয়ার্ড, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক? ডার্কেরটা বলবেন সাইমা আমিন, মেহরুন্নেসা না। এবার সাইমা আমিন একটু বলুন তো স্যার। সাইমা শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি না, তাহলে সঙ্গীতা বলুন তো স্যার। জি স্যার এখন শুনতে পাচ্ছি, বলুন। ডার্কেন। ডার্ক থাকলে ডার্কের ডার্কেন। কে বলেছি, কে বললো এটা? সাইমা আমিন। সাইমা আমিন, ওকে ভেরি গুড। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার ভালো আছি। বলুন ব্লাড থাকলে এটা আমাকে বলবেন কে, তারপরে আরেকজন কে যেন, সেটা সঙ্গীতা ছিলেন। সঙ্গীতা বলুন তো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন তো, এটা এটা কি হবে ব্লাডের অ্যাডজেক্টিভ? স্যার এ হবে। এ হবে ব্লাডি। ব্লাডের অ্যাডজেক্টিভটা সবসময় ব্লাডি হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কাওয়ার্ড, কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ কি হয়? কাওয়ার্ডি। কাওয়ার্ডলি। কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ হয় কাওয়ার্ডলি বা ভীতভাবে, তাই তো? দেখেছেন এল ওয়াই যুক্ত হলেই যে অ্যাডজেক্টিভ হয় না। এরপরে এটা কে বলবেন? অ্যাডজেক্টিভ অফ এনভি, মাকসুদা বলুন। স্যার এনভিয়াস হবে, বি হবে। এনভি এর অ্যাডজেক্টিভ হয়ে যায় এনভিয়াস, ভেরি গুড। বিউটিফুল, বিউটিফুল এর নাউন কি হবে? বিউটি হবে। বিউটি হবে, ভেরি গুড। বিউটিফুল এর নাউন হয়ে যায় বিউটি। বিউটিফাই কি? বিউটিফাই কিন্তু ভার্ব, বিউটিফাই হচ্ছে ভার্ব বিউটির। তারপরে পুর, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড পুর? পুরের নাউন কি? পভার্টি হবে। পভার্টি হবে, ভেরি গুড। বি। তাহলে পুরের নাউন হয়ে যাচ্ছে পভার্টি। এবং এরই সাথে আমাদের আজকের লেকচার মোটামুটি শেষ হলো, যে জায়গার মধ্যে আমি কিছু টেকনিক দিয়ে আপনাদেরকে অনেক সহজ করে দিয়েছি কিছু কিছু জিনিস, আর যেটা ছিল মেমোরাইজেশনের জায়গা সেই জায়গাটা অবশ্যই আমাদের একটু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমি সময় দিচ্ছি 1 মিনিট। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আর যদি না থাকে সেক্ষেত্রে আজকে এখানেই শেষ করছি। আজকের যে টপিক গুলো আছে সেটা আশা করছি বুঝতে পেরেছেন। জি শিরিন আক্তার স্যার, আনমিউট করে দেওয়া হচ্ছে আপনাকে, আপনি একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কথা বলবেন। জি স্যার, ওই যে আমাদের একটা ক্লাস মিস হয়েছিল, রাইট ফর্মস অফ ভার্ব, ওইটা স্যার ক্লাস তো ওটা মিস একটু হয়ে সার্ভিসে গেছে। ফোন দিয়ে বলতে হবে স্যার, এটা একটু সার্ভিসে ফোন দিয়ে বলতে হবে। তারা যদি আমাকে বলে সেক্ষেত্রে আমি নিতে পারবো, হ্যাঁ? ওটা একটু জি সার্ভিস স্যার। ডিপার্টমেন্টে ফোন দিয়ে একটু বলবেন, কাইন্ডলি ওনাদের বললেই হবে, ওনারা বললে এটা করে ফেলবে আর কি, দিয়ে দিবে আমাকে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। ওকে, এরপরে কি আছেন? মাকসুদা খাতুন। আমার গত ইনফিনিটিভের একটু সমস্যা স্যার। ওই যে কোনটা টু কিসে? দিয়ে ভার্ব। স্যার একটা আছে বেয়ার ইনফিনিটিভ, আমি বইতে দেখলাম হ্যাঁ যেটা হচ্ছে টু ইনফিনিটিভ হয়, ওইটা একটু বোঝাবেন স্যার। কোনটা কোনটা? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ সমস্যাটা কোন জায়গায় সেটা আমাকে একটু বলবেন।
স্যার একটা আছে না স্যার, টু দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে ইনফিনিটিভ হয়, আর একটা টু ছাড়া হয়, ওইটা একটু। আমাকে এক্সাম্পল দেন তাহলে আমি বলে দিচ্ছি যে কোন জায়গায়, কারণ বেয়ার ইনফিনিটিভ তো অনেক বড় একটা জায়গা না, তো আমরা তো মানে থাকে না যে আমরা তো আজকে যে টপিকটা সেটা তো নাই, তো সেজন্য আজকে আপনি আমাকে যদি স্পেসিফিকটা বলেন তাহলে আমি হয়তো বা বলে দিতে পারি যে এই জায়গাতে ঝামেলাটা কোন জায়গায় বা কি হতে পারে। ওটা হচ্ছে আমি ইসের থেকে পড়ছিলাম, আমাদের সুপার সাজেশন থেকে, আমার তো এখন দাগানো নাই স্যার, আমি আচ্ছা, তাহলে পরের ক্লাসে বলবো। আপনি একটু পরের ক্লাস আমাকে বলবেন যে আসলে কোন জায়গাটায় ঝামেলা হয়, ঠিক আছে? সেই জায়গাটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ মাকসুদা। তাহলে এরপরে সাইমা আমিন। আমি আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আনফরচুনেটলি। স্যার জি স্যার বলুন। আমার একটা কোশ্চেন ছিল, জি। এই যে 1/3 অফ দা অ্যাপ্লিকেন্টস, এখানে ইজ না আর হবে অ্যাবসেন্ট? স্যার আমি অ্যাপ্লিকেন্টস বুঝাতে আর পেরেছি? হবে, হ্যাঁ 1/3 অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর। স্যার এখানে ফ্র্যাকশন থাকার পরও প্লুরাল ভার্ব হলো। পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এখানে আমি বলেছিলাম যে দুটো কাজ, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে ফ্র্যাকশন থাকলে, এবং এটা হচ্ছে একটা কাজ, আর আরেকটা কাজ হচ্ছে ফ্র্যাকশনের আলাদা কাজ, কখন 1/3 হবে কখন 2/3 হবে, বুঝতে পারছেন? একটু দেখে নিবেন রেকর্ডেডটা, স্যার। তাহলেই বুঝে ফেলবেন। ঠিক আছে স্যার? ওকে স্যার। ওকে স্যার, ভালো থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আশা করছি ক্লাসটা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।